আপনাদের একটা সুখবর দেই, বাংলাদেশ বেকার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে। কি সুখবর মনে হচ্ছে না? প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, বর্তমানে দেশের প্রতি 4 জন যুবকের 1 জন বেকার। পাশাপাশি 15 থেকে 24 বছর বয়সী তরুণ তরুণীদের 40% শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। নারীদের ক্ষেত্রে এই হার প্রায় 60%। এই চিত্রকে দেশের মানব সম্পদ উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ বলে তিনি মনে করছেন। আচ্ছা, একটু মনে করুন তো, জুলাই আন্দোলন কেন হয়েছিল? জি, বেকারত্ব সমস্যার উপর ভিত্তি করেই সেই আন্দোলন হয়েছিল। কিন্তু অভ্যুত্থানের 2.5 বছর পরও এই ভয়াবহ সমস্যা কেন দূর হলো না? একটা কথা প্রচলিত আছে, বাংলাদেশে বেকারত্ব বাড়ছে কারণ আমাদের গ্র্যাজুয়েটরা অদক্ষ আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো মানহীন। এর সমাধানও তাই খুব সোজা, শিক্ষার মান বাড়াও, সমস্যা মিটে যাবে। এই মতামত কি আসলেই সঠিক? আলাপটা একটু বোঝার চেষ্টা করি। বেকারত্ব নিয়ে পাবলিক পারসেপশন কি? সাধারণ মানুষ কি বলে? কেউ বলে চাকরি নেই, কেউ বলে মামা খালু বা ঘুষ ছাড়া চাকরি হয় না। জরিপেই দেখা যাচ্ছে প্রায় 36% বেকার তরুণ চাকরি খুঁজতে মূলত আত্মীয় ও বন্ধুদের ওপর নির্ভরশীল। এটা আনুষ্ঠানিক নিয়োগ ব্যবস্থার দুর্বলতা। তাহলে আমরা এত ডিগ্রি বানাচ্ছি কার জন্য, কোন কাজের জন্য? আর একটা জনপ্রিয় পারসেপশন হলো সরকারি চাকরি বাড়ালেই সব সমস্যার সমাধান। কিন্তু বাস্তবতা হলো সরকারি খাত দেশের মোট কর্মসংস্থানের মাত্র 6%। বাকি 94% আসতে হবে বেসরকারি খাত থেকে। বাংলাদেশের বেকারত্বের চিত্রের সবচেয়ে হালনাগাদ সরকারি হিসাব বলছে, শুধু ডিগ্রিধারী বেকারের সংখ্যাই এখন প্রায় 9 লাখ। 8 বছরে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। 1 বছরেই বেড়েছে 1 লাখেরও বেশি। এই সংখ্যা অবশ্যই উদ্বেগের, কিন্তু তার চেয়েও চিন্তার বিষয় বেকারত্ব যে প্যাটার্নে বাড়ছে। উন্নয়নশীল বিশ্বে আমরা সাধারণত দেখি যত শিক্ষা তত বেশি চাকরির সুযোগ। বাংলাদেশে ঘটছে ঠিক এর উল্টোটা। আমাদের দেশে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই নেই তাদের মধ্যেই বেকারত্বের হার সবচেয়ে কম, মাত্র 1.5%। আর বিশ্ববিদ্যালয় পাশ করাদের মধ্যে বেকারত্বের হার 13.5%। এই দেশে প্রতি 3 জন বেকারের 1 জন এখন গ্র্যাজুয়েট। আচ্ছা, বেকারত্বের কারণ তাহলে কি? বাজারের চলমান পারসেপশন হলো আমাদের গ্র্যাজুয়েটরা অদক্ষ আর বিশ্ববিদ্যালয়গুলো মানহীন শিক্ষা দিচ্ছে। এই পারসেপশন অবশ্যই আংশিক সত্য, কিন্তু আসল ঘটনা আরও গভীর। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বিষয়টাকে এভাবে বলেছেন, বাংলাদেশ ইজ হেডিং ইনটু এ ডেঞ্জারাস মিসম্যাচ, এডুকেশন ডিভোর্সড ফ্রম এমপ্লয়মেন্ট। লক্ষ্য করুন, তিনি শুধু দক্ষতার অভাব বলছেন না, তিনি বলছেন শিক্ষা আর কর্মসংস্থানের মধ্যে বিচ্ছেদের কথা। দেশে বছরে 7 লাখের বেশি গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে। এর মধ্যে 10 জনে 6 জন আসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজ থেকে, যার সিলেবাস প্রায় চাকরির বাজারের চাহিদা মেটাতে ব্যর্থ। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের হিসাবে স্বাভাবিক সময়ে দেশে বছরে বড়জোর 3 লাখ গ্র্যাজুয়েটকে কাজে লাগানো যায়। তাহলে প্রতি বছর অন্তত 4 লাখ উদ্বৃত্ত গ্র্যাজুয়েট থেকে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের সর্বশেষ শ্রমশক্তি জরিপ প্রথমবারের মতো দেখিয়েছে প্রতি 3 জন গ্র্যাজুয়েটের 1 জন 2 বছর পর্যন্ত কাজ খুঁজে বেড়ান। এদিকে আবার অনেককে বসে আছেন বিসিএস এর আশায়। একটা বিসিএস চক্র শেষ হতে লাগে প্রায় 3 বছর, আর একটা পদে আবেদন করে গড়ে 70 জন। শ্রম অর্থনীতিবিদরা এই দীর্ঘ অপেক্ষাকে বলেন স্কারিং এফেক্ট। অর্থাৎ যে তরুণ 1-2 বছর দেরিতে ক্যারিয়ার শুরু করেন তিনি সারা জীবন পিছিয়ে থাকেন। আর মেয়েদের ক্ষেত্রে এই বাস্তবতা তো আরও কঠিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছেলেদের বেকারত্ব যেখানে প্রায় 20%, সেখানে মেয়েদের 34%। কারণ মেয়েদের ক্ষেত্রে শুধু চাকরির অভাব নয়, নিরাপদ যাতায়াত আর সামাজিক চাপও তাদের ক্ষেত্রে বড় ইস্যু। তাহলে সরকার এই বেকারত্বের সংকট মোকাবেলার জন্য কি করছে? সরকারের পরিকল্পনার অভাব নাই। অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত একটা টাস্ক ফোর্স 17টা সুপারিশ দিয়েছিল। এর মধ্যে ছিল বাধ্যতামূলক কারিগরি প্রশিক্ষণ, শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ, আলাদা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় আর দক্ষ অভিবাসনের জন্য ঋণের মতো উদ্যোগ। তালিকাটা ভালো, কিন্তু বাস্তবায়নের প্রমাণ নেই। টাস্কফোর্স সদস্য ডক্টর KAS মুর্শিদ নিজেই আগেভাগে বলে রেখেছিলেন, বাংলাদেশ হ্যাজ নো শর্টেজ অফ রিফর্ম প্ল্যানস, হোয়াট ইট ল্যাক্স ইজ অ্যাকশন। এদিকে একটা নতুন অনিশ্চয়তাও এর সাথে যোগ হয়েছে।
যে সরকার এই রিপোর্ট গ্রহণ করেছিল 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনের পর, সেই সরকার আর ক্ষমতায় নাই। পুরনো পরিকল্পনা নতুন হাতে কতটা আগাবে সেটা এখনও একটা প্রশ্ন। তাহলে আমরা কিভাবে এই বেকারত্ব দূর করব? এক্ষেত্রে আমাদের যুগপৎ সমাধান দরকার। কি সেই সমাধান? 1. শিক্ষাকে বাজারমুখী করা। 2. দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে চাকরি তৈরি করা। 3. দক্ষতা আর চাকরির মধ্যে মিল ঘটানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক সেলিম রায়হান বারবার মনে করিয়ে দিয়েছেন, শুধু উচ্চশিক্ষার সম্প্রসারণ দিয়ে এই সংকট মিটবে না। দরকার শিল্পায়ন, ছোট মাঝারি উদ্যোগে বিনিয়োগ আর বিশ্ববিদ্যালয় শিল্পের যৌথ কাজ। যদি বেকারত্ব দূর না হয়, তাহলে এই তরুণ শক্তি রাষ্ট্রের জন্য সম্পদের পরিবর্তে বোঝা হয়ে দাঁড়াবে। বাংলাদেশের জনসংখ্যার গড় বয়স মাত্র 26 থেকে 27। এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ কাজের বয়সী মানুষের এই বিপুল সংখ্যা এখন বাংলাদেশের জন্য একটা সুযোগ। কিন্তু সব সুযোগেরই একটা মেয়াদ থাকে। কাজে লাগাতে না পারলে ডিভিডেন্ড ডেমোগ্রাফিক বোমায় বদলে যাবে। বেকারত্ব শুধু অর্থনীতির প্রশ্ন নয়, এটা একটা রাজনীতিরও প্রশ্ন। সরকারকে টিকে থাকতে হলে এই তরুণদের কর্মসংস্থান তৈরি করতেই হবে, কারণ তরুণদের হাতে কাজ না থাকলে সেই ব্যর্থতার রাজনৈতিক মূল্য দিতে হয়। ইতিহাস ঘাটলে দেখা যায় 1997 সালের শেষের দিকে ফ্রান্সের বেকার মানুষেরা এক বিশাল আন্দোলন গড়ে তোলে। বিভিন্ন বেকার অ্যাসোসিয়েশন আর কর্মহীন মানুষরা একত্রিত হয়ে সরকারি কল্যাণ তহবিল অফিস দখল করে নেয়। সেই আন্দোলনের মুখে ফরাসি সরকার বেকারদের জন্য জরুরি আর্থিক প্যাকেজ ঘোষণা করতে বাধ্য হয়। আর 2024 সালের গণ আন্দোলনের সবচেয়ে বড় দাবিগুলোর একটা ছিল চাকরি আর সমান সুযোগ। কোটা সংস্কারের দাবি থেকে শুরু হওয়া সেই আন্দোলন সরকারই বদলে দিয়েছিল। বাংলাদেশের খাদ্যে, মাংসে কিংবা মাছের স্বয়ংসম্পূর্ণতা আমাদের সবার কাম্য, কিন্তু বেকার উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা আমাদের কাম্য নয়। আমাদের দরকার কর্মসংস্থানে স্বয়ংসম্পূর্ণতা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।